স্বাগত লাইভ নিউজ 66 এ। আজকের প্রধান সংবাদে থাকছে দিনের সব বড় খবর, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট একসাথে। ভোটের দুদিন আগে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলেও দেওয়া যাবে ভোট, সাফ জানালো সুপ্রিম কোর্ট। বেচারার মুখে তালা মেরে দিয়েছে বাংলায়, কেউ কথা বলতে দেয় না, লোকসভায় তৃণমূল সাংসদকে তীব্র কটাক্ষ মোদীর। 1500 টাকার পর এবার সরাসরি চাকুরি, যুবসাথী নিয়ে বেকারদের জন্য ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রীর। নারী সংরক্ষণ ও জাতি গণনা নিয়ে উত্তপ্ত লোকসভা, অখিলেশ যাদব ও অমিত শাহের বাকযুদ্ধ তুঙ্গে। মোথাবাড়ি কাণ্ডে ভূমিকা রহস্যজনক, মোফাক্কিরুলকে নিজেদের হেফাজতে চাইছে এনআইএ। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন চাপুন প্রতিদিনের আপডেট পেতে। আসছে বিস্তারিত খবরে। বঙ্গভোটের দুদিন আগেও ট্রাইব্যুনাল কোনো বিচারাধীন ভোটারের নামে ছাড়পত্র দিলে তাঁরা ভোট দিতে পারবেন। বাংলায় এসআইআর মামলায় নির্দেশিকায় সাফ জানালো সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে 142 অনুচ্ছেদ প্রয়োগ করে বিশেষ এই নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সংশোধিত নির্দেশনামায় সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে আগামী 21শে এপ্রিল এবং 27শে এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে মামলা নিষ্পত্তি হলে ভোট দেওয়া যাবে। এজন্য অতিরিক্ত তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ আবেদন করা মানেই ভোটাধিকার পেয়ে যাওয়া নয়। এদিকে বাংলায় চলা এসআইআর প্রক্রিয়ায় এহেন নির্দেশ বেনজির বলে মন্তব্য করেছেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় আমরা যা চেয়েছিলাম তাই হলো। সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতা প্রয়োগ বাংলার এসআইআর প্রক্রিয়ায় অবশ্যই বেনজির। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে আগামী 21শে এপ্রিল এবং 27শে এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে মামলা নিষ্পত্তি হলে ভোট দেওয়া যাবে। তবে এই জন্য অতিরিক্ত তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। আগামী 23শে এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন, দ্বিতীয় দফার ভোট রয়েছে 29 এপ্রিল। কমিশনের নিয়ম অনুযায়ী 2 দফায় ভোটের আগেই ভোটার তালিকা ফিজ করে দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে যাদের নাম ট্রাইব্যুনালে পাশ করাবে তাদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে একাধিকবার সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রাইব্যুনাল তৈরির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপরই গত শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এ বিষয়ে আবেদন জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালতে তিনি আবেদনে জানান ট্রাইব্যুনাল যাদের নামে নিষ্পত্তি করবে তাদের ভোটাধিকার দেওয়া হোক। যদিও এক্ষেত্রে শীর্ষ আদালতের যুক্তি ছিল এহেন অনুমতি দিলে যাদের নাম ইতিমধ্যেই ভোটার তালিকায় রয়েছে তাদেরও ভোটাধিকার স্থগিত করতে হবে। কিন্তু এরপরই আবেদন ভেবে দেখবেন বলে জানান প্রধান বিচারপতির বেঞ্চ। এরপরই গুরুত্ব বুঝে 142 ধারা অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, যা অবশ্যই স্বস্তির খবর ভোটার তালিকায় ডিলিট হয়ে যাওয়া ভোটারদের জন্য। শীর্ষ আদালতের এই নির্দেশ প্রসঙ্গে তৃণমূল সাংসদ তথা রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন আজ নির্দেশনামা আপলোড হয়েছে তা দেখে স্পষ্ট যে 21 তারিখ পর্যন্ত যত আপিল নিষ্পত্তি হবে তা তালিকায় যুক্ত হবে এবং দ্বিতীয় দফার আগে অর্থাৎ 27 তারিখের মধ্যে যতগুলি নাম নিষ্পত্তি হবে তা যুক্ত হবে। আমরা কৃতজ্ঞ সুপ্রিম কোর্টের কাছে। মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা চলাকালীন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় মহিলাদের 33% সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে বিরোধীরা যে আপত্তি করছেন তা তাঁদের রাজনৈতিক কৌশল বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, তিনি রাজনৈতিকভাবে লাভবান হতে পারেন জেনেই বিরোধীরা আপত্তি করছেন বলেও মন্তব্য করেন মোদী। সেই সময় কল্যাণীর তরফে বিরোধিতা করা হলে তাঁর উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দেন। বুধবার সংসদে 3টি বিল পেশ করেছে কেন্দ্র, যার মধ্যে লোকসভার আসন বৃদ্ধি, লোকসভা এবং বিধানসভার মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের প্রস্তাবও রয়েছে। 2023 সালে যখন মহিলাদের সংরক্ষণ দেওয়ার জন্য প্রথমবার বিল আনা হয়েছিল সেই সময় বিরোধীরাও সেই বিলের সমর্থন জানিয়েছিলেন। কিন্তু নতুন করে সীমানা পুনর্বিন্যাস, লোকসভার আসন বৃদ্ধির সঙ্গে যেভাবে মহিলা সংরক্ষণকে জুড়ে দেওয়া হচ্ছে তা নিয়ে আপত্তি বিরোধীদের। সেই আবহেই এদিন লোকসভায় মহিলা সংরক্ষণ নিয়ে কথা বলতে ওঠেন মোদী। বিরোধীদের আক্রমণ করতে গিয়ে বলেন ভারতে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু নির্বাচনের সময় যারা এর বিরোধিতা করেছেন তাদের মানুষ যোগ্য জবাব দিয়েছে। যারা এর নেপথ্যে রাজনীতি দেখছেন গত 30 বছরে তারা বুঝতে পেরেছে তাদের কি হয়েছে। যারা আজ এই সিদ্ধান্তের বিরোধিতা করবে তাদের এর মাসুল দিতে হবে।
তিনি রাজনৈতিকভাবে লাভবান হতে পারে ভেবেই অনেকেই বিলের বিরোধিতা করছে বলে মন্তব্য করেন মোদি। এতে তাঁর রাজনৈতিক স্বার্থ দেখছেন অনেকে। এতে উল্টো দিক থেকে কল্যাণকে বলতে শোনা যায়, হ্যাঁ আছেই তো। নির্বাচন চলাকালীন বিশেষ অধিবেশন ডেকে আসন পুনর্বণ্টনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন কল্যাণ। সেই নিয়ে বিজেপির তরফে আপত্তি জানানো হলে ব্যঙ্গাত্মক সুরে মোদি বলেন, আরে ভাই ওকে বলতে দিন, ওখানে বেচারার মুখে তালা মেরে দেওয়া হয়েছে, বাংলায় তাকে কেউ বলতে দেন না। এরপর মোদি এবং বিজেপি সাংসদরা হাসতে শুরু করেন। এতে আসন থেকে উঠে মোদিকে আক্রমণ করতে শুরু করেন কল্যাণ। তাকে থামানোর চেষ্টা করেন স্পিকার ওম বিরলা। এরপর মোদিকে বলতে শোনা যায়, এর বিরোধিতা করলে স্বাভাবিকভাবেই আমার রাজনৈতিক লাভ হবে, একজোট হলে কারো ক্ষতি হবে না। যদিও বিরোধী শিবিরের রাজনীতিকদের পাশাপাশি বিশেষজ্ঞরাও বিলের সমালোচনা করছেন। আইন তো আগেই তৈরি হয়ে গিয়েছিল, তাহলে এতদিন কেন মোদি সরকার তা কার্যকর করল না, প্রশ্ন তুলছেন সকলে। দক্ষিণ ভারত এবং অন্য রাজ্যগুলির উপরে উত্তর ভারতের রাজনৈতিক আধিপত্য কায়েম করতে মহিলা সংরক্ষণের মোড়কে বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে বলে মত তাদের। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী বা যুবশ্রীর পর এবার বাংলার বেকার যুবক যুবতীদের জন্য বড় চমক নিয়ে এলো রাজ্য সরকার। সদ্য চালু হওয়া যুবসাথী প্রকল্পের আওতায় মাসে 1500 টাকা আর্থিক সহায়তার পাশাপাশি এবার চাকুরির সুযোগও দেবে মমতা সরকার। বৃহস্পতিবার মাথাভাঙার নির্বাচনী প্রচার সভা থেকে এমনটাই ইঙ্গিত দিলেন তৃণমূল সুপ্রিমো। ভোটের মুখে যুব সম্প্রদায়ের মন জয়ে বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যুবসাথীতে যারা আবেদন করবেন তাদের শুধু 1500 টাকা দেওয়াই নয়, তাদের চাকুরির দিকটাও আমরা দেখব। যতদিন না তারা স্থায়ী কোনো কাজ পাচ্ছেন ততদিন এই আর্থিক সহায়তা চালু থাকবে। তিনি স্পষ্ট করে দেন যে যুবসাথী প্রকল্প কেবল একটি ভাতা নয়, বরং এটি কর্মসংস্থানের একটি মাধ্যম হিসাবেও কাজ করবে। যাদের এই প্রকল্পে সুবিধা পেতে দেরি হচ্ছে তারাও দ্রুত এই সুবিধা আওতায় আসবেন বলে আশ্বাস দেন তিনি। মাথাভাঙার পর পিংলার জনসভা থেকেও আমজনতার উদ্দেশ্যে একগুচ্ছ প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরোধীদের আশঙ্কার জবাব দিয়ে তিনি সাফ জানান, এই প্রকল্প চিরকাল চলবে। তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন থাকবে, মা বোনেরা নিশ্চিন্তে থাকুন। এছাড়া স্বাস্থ্যসাথী, সাইকেল প্রদান, স্মার্টফোন এবং মিড ডে মিলের মতো পরিষেবাগুলিও যে নিরবচ্ছিন্নভাবে চলবে সেই প্রতিশ্রুতিও দেন তিনি। চলতি বছরেই চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কয়েক লক্ষ বেকার যুবক যুবতী সরাসরি উপকৃত হচ্ছেন। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 1500 টাকা ঢুকে যাওয়ায় সাধারণ মধ্যবিত্ত নিম্ন পরিবারের সন্তানদের মধ্যে এই প্রকল্প নিয়ে বিপুল উৎসাহ দেখা গেছে। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কর্মসংস্থান জুড়ে দেওয়ায় এই প্রকল্পের জনপ্রিয়তা কয়েক গুণ বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন, বেকারত্ব যখন অন্যতম প্রধান ইস্যু, তখন ভাতা প্লাস চাকুরির এই ঘোষণা তৃণমূলের জন্য বড় হাতিয়ার হতে পারে। এখন দেখার 4ই মে নির্বাচনী ফলাফলে বাংলার যুবশক্তি কার পাশে দাঁড়ায়। লোকসভার বিশেষ অধিবেশনে নারী সংরক্ষণ বিল নিয়ে সরকার ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে। বৃহস্পতিবার সংসদের অধিবেশনে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে নারী সংরক্ষণ এবং জাতিভিত্তিক জনগণনা নিয়ে দীর্ঘ বাদানুবাদ চলে। নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন এবং ওবিসি কোটা নিয়ে বিতর্কে উত্তপ্ত হয়ে ওঠে কক্ষ। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব লোকসভায় কেন্দ্রের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুড়ে দেন। তাঁর মূল আপত্তির জায়গা ছিল নারী সংরক্ষণ বিল বাস্তবায়নের সময়সীমা এবং এর স্বচ্ছতা নিয়ে। অখিলেশের বক্তব্যের প্রধান দিকগুলি অখিলেশ যাদব অভিযোগ করেন, সরকার কেন তড়িঘড়ি করে এই বিল আনছে, আদতে এটি জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা কিনা সেই প্রশ্ন তোলেন তিনি দাবি করেন, সরকার আগে সাধারণ আদমশুমারি সম্পূর্ণ করুক, তারপর নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসের বিষয়ে পদক্ষেপ নিক। এসপি প্রধান স্পষ্ট করে দেন যে জনগণনা শুরু হলে তারা অবশ্যই জাতিভিত্তিক আদমশুমারির দাবি জানাবেন, যাতে পিছিয়ে পড়া নারীরা সঠিক প্রতিনিধিত্ব পান। অখিলেশ যাদবের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সরকারের অবস্থানে স্পষ্ট করে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করে জানান যে দেশ জুড়ে আদমশুমারি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সরকার জাতিভিত্তিক বিস্তারিত তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদবের মন্তব্যের পরিপ্রেক্ষিতে শাহ বলেন, ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ দেওয়া অসাংবিধানিক। ভারতীয় সংবিধানে
এই ধরনের কোনো সুযোগ দেয় না বলে তিনি সাফ জানিয়ে দেন। এসপি সাংসদ ধর্মেন্দ্র যাদব নারী সংরক্ষণের পক্ষে সওয়াল করলেও সরকারের আনা 3টি নির্দিষ্ট বিলের তীব্র বিরোধিতা করেছেন। তার মতে সরকার যে পদ্ধতিতে বিলগুলি পাস করতে চাইছে তা প্রশ্নাতীত নয়। বিশেষ করে সংবিধান 131তম সংশোধনী বিল 2026, কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল এবং সীমানা নির্ধারণ বিল নিয়ে সমাজবাদী পার্টি তাদের অসম্মতি প্রকাশ করেছে। নারী শক্তি বন্দর অধিনিয়ম সংশোধনের লক্ষ্যে 16 থেকে 18 এপ্রিল পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেছে কেন্দ্র। সরকারের লক্ষ্য এবং পরিকল্পনা হল 2029 সালের লোকসভা নির্বাচনের আগেই নারী সংরক্ষণ পুরোপুরি কার্যকর করা। 2011 সালের আদমশুমারির তথ্যকে আপাতত ভিত্তি হিসাবে ব্যবহার করে এই প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিল পাশের প্রক্রিয়া গতিশীল করতে বিধি 66-র বিধানগুলি শিথিল করার প্রস্তাব দিয়েছেন। অখিলেশ যাদব নারী সংরক্ষণ বিলকে কেন্দ্র করে সরকারকে প্রতারণার দায়ে অভিযুক্ত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে জাতিভিত্তিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। ধর্মের ভিত্তিতে সংরক্ষণের দাবিতে অসাংবিধানিক বলে খারিজ করেছেন অমিত শাহ। সরকার 2029 সালের নির্বাচনের মধ্যে নারী সংরক্ষণ কার্যকর করতে বদ্ধপরিকর। আইনমন্ত্রী বিল পাশের প্রক্রিয়া দ্রুত করতে বিশেষ সংসদীয় বিধি শিথিলের প্রস্তাব দিয়েছেন। মোথাবাড়ি কাণ্ডে ধৃত আইনজীবী মোফাক্কিরুল ইসলামের ভূমিকা অত্যন্ত রহস্যজনক। বৃহস্পতিবার ব্যাংশাল আদালতে এমনটাই দাবি করল এনআইএ। পাশাপাশি ধৃতকে নিজেদের হেফাজতেও চান আধিকারিকরা। তবে এখনও সিদ্ধান্ত জানায়নি আদালত। গত 1 এপ্রিল কালিয়াচকের মোথাবাড়িতে বিডিও অফিসের ভেতরে বিচারকদের আটকে রাখার অভিযোগ ওঠে। জনরোষ আছড়ে পড়ে এসআইআরের কাজে যাওয়া বিচারকদের উপর। রাত দুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচক। অভিযোগ, বিক্ষোভকারী জনতা দীর্ঘদিন ধরে কালিয়াচক 2 বিডিও অফিসে আটকে রাখেন 7 জন জুডিশিয়াল অফিসারকে। তাঁদের মধ্যে ছিলেন মহিলাসহ 3 জন বিচারকও। জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। পরবর্তীতে সুপ্রিম নির্দেশে মেনে মোথাবাড়ি কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এই অশান্তির ঘটনায় মোট 12টি মামলা দায়ের হয়। জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় মোট 49 জনকে। ধৃতদের মধ্যে ছিলেন মূল চক্রী অর্থাৎ আইনজীবী মোফাক্কিরুল ইসলাম। বৃহস্পতিবার ধৃতদের তোলা হয় ব্যাংশাল কোর্টে। সেখানেই 4টি মামলার পরিপ্রেক্ষিতে 12 জনকে নিজেদের হেফাজতে চায় এনআইএ। তাদের তরফে আদালতে দাবি করা হয় অশান্তিতে উস্কানি দিয়েছেন মোফাক্কিরুল। পুলিশের তরফে তাঁকে সতর্ক করা হলেও তিনি তাতে কর্ণপাত করেননি। এছাড়াও সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এদিন এনআইএ আদালতে বলে, গোটা ঘটনায় মোফাক্কিরুলের ভূমিকা অত্যন্ত রহস্যজনক। তদন্তের স্বার্থে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে দাবি করে। এদিন মোফাক্কিরুলকে নিজেদের হেফাজতে চায় এনআইএ। এদিকে মোফাক্কিরুলের আইনজীবী বলেন, তাঁকে পুলিশ জেরা করছে। যা তথ্য প্রয়োজন তা জেনেছেন, তাহলে আবার এনআইএ হেফাজতের প্রয়োজন কি? দুপক্ষের মতামত শোনার পর এখনও সিদ্ধান্ত জানায়নি আদালত।